প্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেল WHR টিভি থেকে আপনাদেরকে মানবাধিকারের বিবিধ বিষয় নিয়ে ইতিপূর্বে বেশ কিছু কন্টেন্টে অনেক মূল্যবান তথ্যাদি দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আরো কিছু মূল্যবান তথ্য উপস্থাপন করতে চাই, সবার সুবিধায়, সবার সহজে যাতে এটি বুঝতে পারেন, সে কারণেই আলোচনাটা মূলত। যারা এই বিষয়গুলো জানেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদেরকে অনুরোধ করি যে তারা এগুলি যারা জানেন না তাদেরকে জানাবেন, আর যারা জানেন না তাদেরকেই মূলত জানানোর উদ্দেশ্যে আমরা এই আয়োজন করেছি। ইতিপূর্বে আমরা নাগরিক কি এবং নাগরিকের দায়িত্ব, কর্তব্য, সুনাগরিক এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করছি নাগরিক সমাজ বলতে আমরা কি বুঝি। নাগরিক সমাজ বলতে আমরা সব শ্রেণীর নাগরিকদের নিয়ে যে সমাজ গঠিত হয়, এক কথায় তাকেই আমরা নাগরিক সমাজ বলে থাকি। নাগরিক সমাজ সম্পর্কিত আধুনিক ধারণার উদ্ভব ঘটে ইউরোপে সপ্তদশ ও ঊনবিংশ শতাব্দীর মধ্যে, অর্থাৎ অষ্টদশ শতাব্দীতেই এই জিনিসটির বেশি প্রচার প্রসার ঘটে। পশ্চিমে নাগরিক সমাজের এই ধারণার উদ্ভব সংকেত দেয় এক সামাজিক পরিবর্তনের, বিশেষত ব্যক্তির অধিকার, রাষ্ট্র ও সমাজের অন্যান্যদের সঙ্গে তার এক নতুন ধরনের সম্পর্কের। নাগরিক সমাজের ধারণা এক আধুনিক ধারণা এই জন্য যে অন্তত তাত্ত্বিক স্তরে এখানে নাগরিক ও রাজনৈতিক জীবনের মধ্যে একটা পরিষ্কার বিভাজন আছে, যে বিভাজন আগে ছিল না। বর্তমান সময়ে নাগরিক সমাজের প্রশ্নটি আবার নতুন করে বিবেচিত হচ্ছে। বিশেষত পূর্ব ইউরোপে ক্ষমতা ও মতবাদের পালাবদলের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিক সমাজ এর বিষয়টি আবার নতুন রূপে ফিরে এসেছে। কেউ কেউ নাগরিক সমাজের বাইরে বৃহত্তর সমাজকে পলিটিক্যাল সোসাইটি বা রাজনৈতিক সমাজ বলে আখ্যা দিয়েছেন। এই রাজনৈতিক সমাজই জনগণ ও রাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করে। নাগরিক সমাজের মতো এই সম্পর্ক অধিকারের নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক। বস্তুত আমাদের দেশে দুর্বল নাগরিক সমাজের সীমানার মধ্যে থেকে এই বৃহত্তর সমাজের কল্যাণের চিন্তা ও অভিযান করা দুরূহ কাজ। তবে আশার কথা হলো, আমাদের নাগরিক সমাজ আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। একসময় এরা উদ্যোগী হলে অনেক কিছুই পাল্টে যাবে। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নাগরিক সমাজকে সত্যিকারের উন্নতির দিকে ধাবিত করতে হলে আমাদের পারিবারিক, সমাজ ব্যবস্থায় ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে মানবিকতার চেতনা ও মানবতা বোধের চর্চা করতে হবে। যেটি আমরা বলছি, আমাদের এখনকার সময়ের ছেলেমেয়েরা বেশ কিছু ভালো ভালো দাবি তারা উত্থাপন করে, যেটি একান্তভাবে আমাদের প্রয়োজন ছিল আরো আগে উত্থাপন করার। আমাদের আগেকার যারা প্রজন্ম ছিলেন তারা হয়তো সেটি সেভাবে অনুধাবন করেননি বা সেটি উত্থাপন করেননি, আমরাও হয়তো করিনি। কিন্তু আমাদের সন্তানরা বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা এই বিষয়গুলো নিয়ে সচেতনভাবে দাবি উত্থাপন করছেন যে আমি একজন নাগরিক, কারণ তারা এখন বিশ্ব নাগরিক। এই যে গ্লোবালাইজেশন হয়েছে, যে সারা পৃথিবীটা এখন একটা বিশ্বগ্রাম যেটাকে আমরা বলে থাকি, তারা বিভিন্ন দেশে ঘুরে এবং তাদের ইন্টারনেটের সুবিধার কারণে তারা সারা পৃথিবীকে জেনে তখন বুঝছে যে একটা সুইজারল্যান্ডের নাগরিক তিনি যে সুযোগ সুবিধা ভোগ করেন, একজন সুইডিশ নাগরিক, একজন নরওয়েজের নাগরিক যে সুযোগ সুবিধা ভোগ করেন, আমরা কেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি? কি কারণ? আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় নাগরিক অধিকারের এই যে ত্রুটিগুলি বা আমাদের নাগরিকদের যে সচেতনতার যে অভাব, এগুলি কেন আমরা দূর করতে পারবো না? এই বিষয়ে তারা প্রশ্ন করেন, নিজেদের মধ্যে আলোচনা করেন এবং রাষ্ট্রের কাছে সেই প্রশ্ন উত্থাপন করেন। রাষ্ট্রকে নতুন করে তারা ভাবতে শেখাচ্ছেন এবং ভাবতে বাধ্য করছেন। প্রয়োজনে তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন এবং সেটি তারা উত্থাপন করছেন। এটি অনেক ভালো দিক, আমরা এটাকে সমর্থন করি। এবং আগামীতে যারা এই রাষ্ট্র চালাবেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে, নতুনরা শুধুমাত্র তাদের আবেগপ্রসূত বিষয়গুলো তারা উত্থাপন করেন না। অনেক ক্ষেত্রে আবেগের সাথে তাদের বিবেকটাও তাড়িত থাকে এবং বিবেকটা জড়িত থাকে বিধায়
তারা সারা বিশ্বকে যখন দেখে যে একটা উন্নত রাষ্ট্রের নাগরিক যে দায়িত্ব পালন করছে, আমরা সেটা কেন করছি না? একটা উন্নত রাষ্ট্রের নাগরিক যে সুবিধা ভোগ করছে, আমরা সেটা কেন করছি না? আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এই জিনিসটির ঘাটতি কেন? অথচ আমাদের এখানে সেটি পূরণ করার মতো যথেষ্ট ব্যবস্থা আছে, যথেষ্ট সুযোগ আছে, সুবিধা আছে। তাহলে কেন সেটি আমরা ব্যবহার করছি না বা সেটাকে আমরা বঞ্চিত হচ্ছি কেন? এটির কারণ হচ্ছে আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে আছেন, তারা এটাকে সনাতনীভাবে পরিচালনা করে যাচ্ছেন। এটাকে সংস্কার করে এই নাগরিকদের সুবিধা, নাগরিকদের চাহিদা, নাগরিকদের প্রতি যাদের তাদের যে দায়িত্ব কর্তব্য সেই বিষয়ে তারা অনেকটা উদাসীন। আমাদের যে পন্থায় আমাদের যে মানে কি বলা যায় নাগরিক আহ, প্রতিনিধি, জনপ্রতিনিধিদেরকে আমরা আমাদের কথা বলার জন্য আমরা একটি জায়গায় সংসদে পাঠাই, তারা সেখানে গিয়ে কতটুকু আমাদের কথা বলেন? আর বললেও সেটা যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা তা কতটুকু গ্রাহ্য করেন? তাহলে নাগরিকরা কথা বলবে না কেন? যদি সেটা সঠিকভাবে উত্থাপিত হতো, সঠিকভাবে বাস্তবায়িত হতো, তাহলে নাগরিকরা এই কথাগুলো বলতো না। কিন্তু যখন এটা উত্থাপিত হয় না, তখন তারা এই কথাগুলো বলতে বাধ্য হয় রাজপথে, মিছিলে, বিক্ষোভে, আন্দোলনে, মানববন্ধনে। আমরাও এটা করে থাকি। আমি নিজে ব্যক্তিগতভাবে শত শত মানববন্ধন করেছি বিভিন্ন বিষয়, বিবিধ বিষয় নিয়ে। রাজপথে, এই প্রেস ক্লাবে, বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় যখন কেউ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়, যখন কেউ মানবিকভাবে বিপর্যয়ের শিকার হয় আমাদের সমাজ ব্যবস্থার কারণে, রাষ্ট্র ব্যবস্থার উদাসীনতার কারণে, আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে, বিচার ব্যবস্থার উদাসীনতার কারণে, তখন তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হয়, তখন আমাদের বিবেকও যে জাগরিত হয়। আমরাও তখন তাদেরকে সমর্থন না জানিয়ে পারি না। কারণ যে কোনো মানুষ যার বিবেক আছে, যিনি জীবিত আছেন, যার মধ্যে মান এবং হুঁশ আছে, সে কখনোই মানবাধিকারের এই দুটি দাবিকে অস্বীকার করতে পারে না। যার ফলে আমরা সেখানে একাত্মতা ঘোষণা করি। এটি আমাদের দায়িত্ব, কর্তব্য, একমাত্র রাষ্ট্রকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য, অন্য কোনো উদ্দেশ্যের জন্য নয়, কারো তল্পি বাহক হিসাবে নয়, কাউকে কাউকে সমর্থন করার জন্য নয়, কাউকে ঘৃণা করার জন্য নয়, রাষ্ট্রের উন্নয়নের জন্য, নাগরিকদের জীবন মান উন্নয়নের জন্য। এই বিষয়ে পরবর্তী যে পর্যায়টা আছে সেটা আপনাদেরকে আরো একটি কন্টেন্টে তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।